ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। সমবেত দেশ বিদেশের লাখো মুসল্লি। স্বাধীনতা বিরোধীদের ইন্ধনেই ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, অভিযোগ সংস্কৃতি কর্মীদের। দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান। ডাক্তারের ভুল চিকিৎসায় শেষ নেই ভোগান্তির, অদক্ষতার উদাসীনতায় অর্থ ব্যয়ের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। নৈতিক শিক্ষার আওতায় আনার তাগিদ। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম নির্ধারণে বিনিয়োগ সংখ্যা, সুদের হার কমানোর তাগিদ। এই লক্ষ্যমাত্রায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। এবং বছরে ১০ লাখ পর্যটক এলেও কক্সবাজার সমুদ্র সৈকতের নিরাপত্তায় সরকারি উদ্যোগ দায়সারা। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শীত উপেক্ষা করে দেশ বিদেশের লাখো মুসল্লি ইতোমধ্যে সমবেত হয়েছেন ইজতেমা ময়দানে। দ্বিতীয় পর্বের এই আয়োজনে দেশের ১৬ জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। এজন্য ইজতেমা ময়দানের ১৬০ একর জমির উপর নির্মিত প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর লাগানো হয়েছে। ইজতেমা ময়দানে এলাকা ভিত্তিক নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন মুসল্লিরা। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে ১৮টি পথ। এছাড়া তুরাগ নদে ৮টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আগামী ১৭ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে ইজতেমার প্রথম পর্ব শেষ হয় ১০ জানুয়ারি। এই মুহূর্তে তুরাগ তীরে ইজতেমা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর বাবু, সকাল থেকে আমবয়ানের মধ্য দিয়ে যে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্যায়ের যে দাওয়াতি কার্যক্রম চলছে সেটি এখনো পর্যন্ত চলছে, কিন্তু জুমার নামাজের সময় যতটা ঘনিয়ে আসছে ততই এই তুরাগ পাড়ের যে বিশ্ব ইজতেমার ১৬০ একর এলাকা জুড়ে মুসল্লিদের জমায়েত সেটি ততটাই ঘন হয়ে উঠছে, সেখানে জনসমাগম ততটাই বাড়ছে। আমরা ইজতেমা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকে যে জুম্মার নামাজ হবে, যে জুম্মার নামাজে অংশ নেবেন এই ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিরা ছাড়াও রাজধানীর আশপাশ এবং রাজধানীর ভেতর থেকে লাখো মুসল্লি তাদের এই জুমার নামাজের ইমামতি করবেন বাংলাদেশেরই বিশ্ব তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জোবায়ের, এবং তার পরপরই এই জুম্মার নামাজের পরপরই ভারত থেকে আসা মাওলানা সাদ, তিনি বিশ্ব ইজতেমার আগত মুসল্লিদের উদ্দেশ্যে ঈমান, আমল, আকীদা সম্পর্কে তিনি বয়ান দেবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি সেটি হচ্ছে যে এই ইজতেমা প্রাঙ্গণে এসে একজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। আমরা এই ইজতেমা কর্তৃপক্ষের একজন পরিচালক, তিনি হচ্ছেন প্রকৌশলী গিয়াসউদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তার কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই মৃত্যুর কারণ কি। তিনি এটাকে স্বাভাবিক মৃত্যু বলেই অভিহিত করেছেন। এছাড়া এখন পর্যন্ত এখানে তেমন কোনো ধরনের অঘটন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার মতো কোনো খবর আমরা পাইনি। পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে র্যাব, পুলিশ এবং সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসহ প্রায় ৫,০০০ সদস্য এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন এবং এই আবদুল্লাপুর থেকে রাজধানীর অন্যান্য জায়গায় যাতায়াতের জন্য এবং মুসল্লিদের আসা যাওয়া নির্বিঘ্ন করার জন্য, ভোগান্তিমুক্ত করার জন্য ব্যাপক ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী বিভিন্ন রাস্তা ডাইভারশনও করে দেয়া হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানে মেডিকেল টিম
যারা রয়েছেন তারা এখানে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন স্টল দেওয়া হয়েছে তাদের সার্বক্ষণিক চিকিৎসার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীও এই বিশ্ব ইজতেমাকে সফল করতে তাদের যে অংশগ্রহণ সেটি প্রতিবারের মতো যেটি থাকে সেটি হচ্ছে যে এই তুরাগ নদীকে ঘিরে যে ইজতেমার ময়দানে যাওয়ার জন্য যে বেইলি ব্রিজগুলো তৈরি করা হয় সেই বেইলি ব্রিজগুলো এখানে স্থাপন করে তারা দিয়েছেন এবং তারা সার্বক্ষণিক এখানে অবস্থান করে তার তত্ত্বাবধান করছেন। সব মিলিয়ে যেটি বলা যায় যে কর্তৃপক্ষ এবং ইজতেমা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা এবং ইজতেমা কর্তৃপক্ষ যেটি আশা করছেন যে গত 10 তারিখে যে ইজতেমার প্রথম পর্ব যেটি শেষ হয়ে গেল সেটি যেমনিভাবে নির্বিঘ্নে এবং কোনো ধরনের অঘটন ছাড়াই হয়েছে, এবারের এই পর্যায়ের এই পর্বের ইজতেমাটাও সেই রকমের নির্বিঘ্নে হবে এবং এখান থেকে সেই পর্ব শেষে যেমনিভাবে 1 থেকে 1,500 থেকে 1700 জামাত 7 দিন 3 দিন 40 দিন এবং 4 মাসের জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গেছেন, এই ইজতেমার শেষেও তেমনিভাবে বেরিয়ে যাবেন এমনটাই আশা করছেন এবং সেই লক্ষ্যে তৈরি করার জন্যই মূলত এখানে আলেমরা তাবলিগ জামাতের যারা মুরব্বী আছেন তারা মুসল্লিদেরকে ইমানি যে শিক্ষা, জ্ঞানের যে শিক্ষা, দাওয়াতি যে শিক্ষা সেটি জারি রেখেছেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা প্রাঙ্গণ থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। চলে যাচ্ছি পরের খবরে। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা সুপরিকল্পিত। এর পেছনে স্বাধীনতা বিরোধীদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। তারা বলেছেন এই হামলা বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিরোধীদের রাজনৈতিক প্রতিহিংসার ফল। এর বিরুদ্ধে দেশের মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তারা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামী চেতনার মশাল জ্বালিয়ে রাখেন সাংস্কৃতিক কর্মীরা। আর তাই স্বাধীনতা অর্জনের আগে পরে বাঙালি সংস্কৃতি এবং এর কর্মীরা নানাভাবে আক্রান্ত হয়েছেন ভিন্ন ভিন্ন সময়। সবশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিপক্ষীয় সংঘর্ষের কোনো পক্ষের না হয়েও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো হয়ে ওঠে হামলার মূল টার্গেট। প্রতিহিংসা গুড়িয়ে দিয়েছে হারমোনিয়াম, তবলা, বই আর অগণিত মানুষের স্বপ্নকে। পেছনের কারণটি সুপরিকল্পিত। তাই এই ধরনের ঘটনার বিরুদ্ধে দেশের সব মুক্তিকামী মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান সাংস্কৃতিক কর্মীদের। যারা করেছে তারা যদি উত্তেজনার বশেই এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে থাকে তাহলে সমাজের, শহরের অন্যান্য আরো অনেক জায়গা ছিল, তারা বেছে বেছে কেন সংস্কৃতির উপরে আঘাতটাগুলো? তার মানে তারা জানে যে সংস্কৃতি শক্তি সকল সময় কুপমণ্ডুকতার বিরুদ্ধে, পশ্চাৎপদতার বিরুদ্ধে। আমাদের নান্দনিকতা, মাধুর্যমণ্ডিত এই জনপদের সাংস্কৃতিক ঐতিহ্য, তার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র আছে। এই জনপদে আমার মনে হয় গানের বাংলা, প্রাণের বাংলা, সেখানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ আমাদের সেই মুকুট, সেখানে আক্রমণ করা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটি সুপরিকল্পিত। ধর্মের নামে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ সরকারকে। এটি একটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের একটি রাজনৈতিক কর্মকাণ্ড, অতএব এ সম্বন্ধে সচেতন হয়ে জনগণকে মাঠে নামতে হবে যাতে মুক্তিযুদ্ধের বিপক্ষের যে শক্তি তারা ধর্মের নাম করে রাজনীতি করার সুযোগ আর না পায়। সুষ্ঠু সংস্কৃতি চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করে এই ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। চিকিৎসকের ভুল চিকিৎসায় ভোগান্তির যেন শেষ নেই। ডাক্তারের অদক্ষতা আর সামান্য উদাসীনতায় ব্যয় হচ্ছে প্রচুর অর্থ। অহরহই প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে। চিকিৎসার সঙ্গে জড়িত সবাইকে প্রশিক্ষণ, পুরস্কার ও জবাবদিহিতার মাধ্যমে এই সমস্যার সমাধান বলে অভিমত দিয়েছেন চিকিৎসাবিদরা। চিকিৎসার ত্রুটি সহনীয় মাত্রায় রাখতে শিগগিরই চিকিৎসা শিক্ষার পাঠ্যসূচিতে রোগীর সুরক্ষা বিষয়ক কোর্স যোগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএমডিসি। বিস্তারিত মুজাহিদ শুকুর রিপোর্টে। চিকিৎসারত ২৬ বছর বয়সী তরুণ নজরুল পিত্তথলির পাথরের সফল অপারেশন শেষে হাসি মুখে বাড়ি ফেরার সময়ও জানতেন না ভুল করে খাদ্যনালী কেটে ফেলেছেন চিকিৎসক। অবস্থার অবনতি হলে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিতীয়বার অপারেশনের সব ভার বহন করলেও মৃত্যুর হাত থেকে শেষ রক্ষা হয়নি নজরুলের। পিত্তনালী অপারেশন করতে যেয়ে খাদ্যনালী কেটে ফেলছে, আর এই খাদ্যনালী কেটে ফেলার কারণে 3 দিন লাইফ সাপোর্টে থাকার পরে আমার মামায়
মারা যায়। অসুস্থ হয়ে নারীর কাছে 1 কিলোমিটার পথ যেন 100 কিলোমিটারের সমান। রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসায় তিনি এখন পা হারাতে বসেছেন। 3টা মেডিকেলে দেখাইছি, কোনো উন্নতি হচ্ছে না। আমার পা আস্তে আস্তে দিন দিন নষ্ট হওয়ার দিকেই যাচ্ছে। প্রেসক্রিপশন আর টেস্ট রিপোর্টের স্তূপ। মাত্র 7 মাসে একাধিক ডাক্তারের ভিন্ন ভিন্ন নির্দেশনায় খুইয়েছেন 2 লক্ষাধিক টাকা। সবশেষ বিদেশে স্বল্প চিকিৎসায় সুস্থ হলেও ভুল চিকিৎসার রেশ রয়ে গেছে রোমানার অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে। আমি একে 7টা ডাক্তার দেখাইছি, এক একজনে এক এক ধরনের টেস্ট দিছে, আমার কোনো সমাধান হয়নি। আমি মানে টেস্ট করাতে করাতে আমি হতাশা হয়ে গেছি, মানে পাগলের মতো হয়ে গেছি। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তথ্য অনুযায়ী গত 4 বছরে ডাক্তারের অবহেলার পাশাপাশি ভুল চিকিৎসায় মারা গেছে 4 শতাধিক। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি চিকিৎসা সেবার সাথে জড়িত সবাইকে নৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের আওতায় আনার তাগিদ চিকিৎসাবিদদের। বিবেক যতই জাগ্রত হোক, আসলে মানুষের একটা বড় বিষয় হচ্ছে যে আইন এবং আইনের প্রয়োগ। আমরা যদি একটা ইচ্ছাকৃত ভুল হয় এবং তার শাস্তি হয়, এবং ভুল না করলে তার যদি পুরস্কারের ব্যবস্থা থাকে, তাহলে এগুলো প্রতিরোধ সম্ভব। সমস্যা সমাধানে উন্নত বিশ্বের মতো চিকিৎসা শিক্ষার পাঠ্যসূচিতে রোগীর সুরক্ষা বিষয়ক কোর্স যোগ করা হচ্ছে বলে জানালেন বিএমডিসির পরিচালক। চিকিৎসাকালীন সময়ে যত কম সম্ভব ত্রুটি হয়, এটা একটা নতুন সাবজেক্ট হিসাবে এমবিবিএস ডাক্তারদের শিক্ষাকালীন অবস্থার সর্বক্ষণ জুড়ে যাতে তাকে পড়ানো হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, এর ব্যবস্থা নিয়ে আমরা চিন্তা করছি। দেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ৭১,০০০ হলেও এর বাইরে রয়েছে আরও ১.৫ লক্ষাধিক। বিশেষজ্ঞদের মতে হিসাবের বাইরে থাকা এসব চিকিৎসকের পাশাপাশি প্রয়োজনে নিবন্ধিত চিকিৎসকদের সেবাদানের ওপর জবাবদিহিতা আনা না হলে থামবে না অনাকাঙ্ক্ষিত মৃত্যু, কমবে না রোগীদের ভোগান্তি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অতিথি পাখির কলকাকলিতে মুখর মৌলভীবাজার হাইল হাওরের বাইক্কাবিল। সৌন্দর্য বাড়াতে যোগ হয়েছে জলজ লতাগুল্ম আর লাল সাদা শাপলার মোহনীয়তা। দর্শক, বাইক্কাবিল নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম নির্ধারণ করায় শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের উচিত সুদের হার কমানোর দিকে নজর দেয়া। তবে অর্থনীতিবিদরা বলছেন ঋণ প্রবাহ কম নির্ধারণ করলেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। রাজনৈতিক স্থিতিশীলতা আর ব্যবসা বান্ধব পরিবেশের ইঙ্গিত দিয়ে শুরু হয়েছে নতুন বছরের পথ চলা, যেখানে গেল বছরের তুলনায় বিনিয়োগ বাড়বে বলে স্পষ্টত ধারণা পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরের প্রথমার্ধের তুলনায় 0.2% কমিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্থির করেছে 14.8%। এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ঋণ প্রবাহ না কমিয়ে বরং সুদের হার কমানোর দিকেই কেন্দ্রীয় ব্যাংকের বেশি নজর দেওয়া জরুরি। বেসরকারি খাতে ঋণ প্রবাহের জন্য প্রচন্ড চাপ থাকতো, তাহলে আরো ভালো হতো। বেসরকারি ব্যাংকগুলি, সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি তারাই গিয়ে এসে নতুন উদ্যোক্তা তৈরি করতে পারতো। ক্রেডিটটা না কমিয়ে প্রাইভেট সেক্টর ক্রেডিটটা বাড়িয়ে রেখে আপনি ব্যাংকগুলিতে ক্রেডিটটা সহজ করা দরকার ছিল। উদ্যোক্তাদেরকে, বড় উদ্যোক্তাদেরকে তো আনা দরকার, কারণ বড় উদ্যোক্তাই তো বড় কর্মসংস্থান তৈরি করবে। কেন্দ্রীয় ব্যাংক কেন জানি সুদের হার বিষয়ে কোনো রকম চাপ দেওয়ার জায়গা থেকে সরে আসতে চায়। আসলে এখানে তাদের ইন্টারভেনশনটা আরো স্পষ্ট করার দরকার আছে। চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে ঘোষিত ঋণ প্রবাহের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিমাণ প্রবৃদ্ধি অর্জন সম্ভব উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে আরো বেশি কঠোর হওয়া জরুরি। আপাতত যে ধারাবাহিকতা আমরা দেখছি বিনিয়োগের পরিস্থিতিতে, তাতে এই পরিমাণ ঋণ এর চাইতে বেশি প্রয়োজন হবে বলে মনে হয় না। এটা আরো বাড়ানো সম্ভব হবে, কারণ সরকারি ক্ষেত্রে যে ঋণটা ধরা ঋণ লাগবে না। লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে দিলেও বেসরকারি খাতের সামগ্রিক যে ঋণ চাহিদা রয়েছে তাতে এটা খুব বড় কোনো নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্প্রেড কমিয়ে আনার ক্ষেত্রে যদি একটু লক্ষ্যমাত্রা দিতে পারতেন, তাহলে হয়তো আগামী দিনে ব্যাংকগুলো এই তাদের দক্ষতা বৃদ্ধির ব্যাপারে আরো বেশি সময়কাল ধরে সক্রিয় হতে সক্ষম হতো। তবে চলতি অর্থ বছরের প্রথমার্ধের নতুন মুদ্রানীতিকে সংযত, সতর্ক ও সমর্থনমূলক মুদ্রানীতি হিসেবেই বলছে বাংলাদেশ ব্যাংক। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক বেতন ও ভর্তি ফি বাড়িয়ে দ্বিগুণ। অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ, ভর্তুকি কমানোর কথা বলছেন মেয়র। এবং মৃৎশিল্পের ঐতিহ্য ধরে রাখলেও জীবনযুদ্ধে পিছিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কুমারপাড়ার বাসিন্দারা। সংসারে সচ্ছলতা ফেরাতে সরকারি সহায়তার তাগিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আর.এ. গনির প্রথম নামাজে জানাজা বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ ময়দানে এবং দ্বিতীয় জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত রাত 12:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যরা জানিয়েছেন বার্ধক্যজনিত বিভিন্ন রোগের কারণে তাকে কিছুদিন আগে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখেন ডাক্তাররা। গতকাল রাতে মারা যান তিনি। 98 বছর বয়সী ডক্টর আর.এ. গনি দীর্ঘদিন ধরে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি শুধু রাজনীতিতেই অবদান রাখেননি, তিনি সেই সঙ্গে বাংলাদেশের যে আপনার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, সেই ক্ষেত্রে তার অবদান সর্বজন স্বীকৃত। দীর্ঘকাল তিনি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তার এই চলে যাওয়া, এটা আমাদের দেশের জন্যে, মানুষের জন্যে অনেক বড় একটা শূন্যতা সৃষ্টি করলো। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাসিক বেতন দ্বিগুণ করা হয়েছে। বাড়িয়ে দেয়া হয়েছে ভর্তি ফিও। 100 টাকার বেতন এখন 200 টাকা, আর 1900 টাকার পরিবর্তে ভর্তি ফি পরিশোধ করতে হবে 2700 টাকা। ঘোষণা ছাড়া বেতন ও ভর্তি ফি বাড়ানোয় অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তবে সিটি মেয়র বলছেন শিক্ষা খাতে ভর্তুকি কমাতে বেতন ও ফি বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে সিটি কর্পোরেশন পরিচালনাধীন 46টি স্কুল এবং 18টি কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 70,000, আর শিক্ষক ও কর্মচারী রয়েছে 1600। এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় বছরে খরচ হয় 43 কোটি টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে বেতন এবং ফি বাবদ আয় হয় 23 কোটি টাকা। বাকি টাকা ভর্তুকি দেয় কর্পোরেশন। কিন্তু এবছর বিদ্যালয়গুলোতে ভর্তি ফি ও মাসিক বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের শিক্ষা ব্যবস্থা কিন্তু অবৈতনিক নয়। সেই ক্ষেত্রে ক্লাস 6-এ আমরা 2540 টাকা এবং ক্লাস 9-এ 2740 টাকার মতো ভর্তি ফি নির্ধারণ করেছি এবং বেতন নির্ধারণ করেছি 6-এ 160 এবং ক্লাস 10-এ এবং 9-10-এ যে 200 টাকা করে। কিন্তু পূর্ব ঘোষণা ছাড়াই বেতন ও ভর্তি ফি দ্বিগুণ করায় সমস্যায় পড়েছেন অভিভাবকরা। হঠাৎ করে বেতন বাড়িয়ে দিয়েছে, এই ব্যাপারে কাউকে কিছু ইনফরমেশন করে নাই, এটা আমাদের জন্য জবর হয়ে গেছে। যে শ্রেণীগুলো এখানে পড়ায় তাদের তো এত বেশি সামর্থ্য নাই যে বেশি দেওয়ার মতো। যদি প্রতি বছরই এরকমের বাড়াইতে থাকে তাহলে তো লেখাপড়া বন্ধ করে দিয়ে বাচ্চাদেরকে আমাদের সাথে কাজে নিয়োজিত করতে হবে। তবে সিটি মেয়র বলছেন বিশাল অঙ্কের ভর্তুকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সক্ষমতা না থাকে আমি ভর্তুকি করতে গিয়ে দিব। আমাদের টার্গেট হলো ইতিমধ্যে রাস্তা অর্জন করেছে, এগুলোর মানটা আরো বৃদ্ধি করা, আর যেগুলো এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক না সেগুলোকে একটা মানসম্পন্ন পর্যায়ে নিয়ে আসা। তবে ভর্তুকি কমাতে গিয়ে মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেদিকে নজর দেওয়ার দাবি শিক্ষাবিদের। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন শ্রেণীর লোকজন যারা সেখানে সিটি কর্পোরেশনের বিদ্যালয়গুলো পড়াশোনা করছে, সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে অভিভাবকরা কোনোভাবে আর্থিক সংকটে না পড়ে। এর আগে গত জুনে সিটি কর্পোরেশনের কলেজগুলোর বেতন ও ভর্তি ফি বাড়ানো হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, 4 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ার্ল্ড টি-20 ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে জয় চায় টাইগাররা। আধুনিকতার ছোঁয়ায় ক্রমেই বিলীন হওয়ার পথে দেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। নিত্য ব্যবহার্য মাটির তৈজসপত্র তার চাহিদা হারিয়েছে অনেক আগেই। এখন যা আছে তার বেশিরভাগই ঘর সাজানোর উপকরণ। দেশের বিভিন্ন এলাকা থেকে এ ধরনের পণ্য সংগ্রহ করেন ব্যবসায়ী এবং শৌখিন মানুষেরা। মৃৎশিল্পীদের তেমন একটি জনপদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের রুদ্রপাড়া গ্রাম। দেশ এগিয়ে গেলেও নানা প্রতিবন্ধকতায় অনেক দিক থেকেই পিছিয়ে আছেন কুমারপাড়ার এই মানুষগুলো। চট্টগ্রাম থেকে ফিরে সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র।
মৃৎশিল্পের আধিপত্য কেমন ছিল তা প্রাচীন বাংলার ইতিহাসে ফিরে তাকালেই স্পষ্ট দেখা যাবে। বংশ পরম্পরায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন কুমারপাড়ার এই মানুষগুলো। কোনো ছাঁচে নয়, চোখের আন্দাজ আর হাতের জাদুকরি ছোঁয়ায় কাঠের চাকায়, ঘূর্ণির বলয়ে, কাদা, মাটি আর পানির মিশ্রণে তৈরি হয় প্রতিটি তৈজসপত্র। চোখে পড়বে পরম মমতায় মাখা মসৃণ আঁচড়। মনের মাধুরী মিশিয়ে আঁকা হয় নকশা। ঐতিহ্য আর শুদ্ধতা অক্ষুণ্ণ রাখতে অগ্নি পরীক্ষা পেরিয়ে পৌঁছে যায় শৌখিনদের হাতে। তবে দুঃখ কষ্টের শেষ নেই এই কারিগরদের। টুকরো টুকরো গল্পে উঠে এসেছে তারই কিছুটা অংশ। হাসিবে কমিজার গরিবে চাহিদা নেই, 500 মালপত্র 1200-1500 টাকা খরচ আছে। 100টা বানালে 60 টাকা দেয়, কষ্ট হয়, 2.5 ঘন্টা লাগে এক বিড়ে। শীত গরমের মাঝামাঝি সময়টুকু ভালো কাটলেও কষ্টের শেষ নেই বর্ষা মৌসুমে। বর্ষা সিজনে এগুলি কোনো কাজ চলে না, এরা মাজন থেকে টাকা নিয়ে খাবে। পেয়ারা তো বেশি অভাব, বড় 4-5 টাকা খরচ, সংসারে সচ্ছলতার আলো জ্বালতেই তাদের এই নিরলস পরিশ্রম। চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারেন মাটির তৈরি যে কোনো জিনিসপত্র। শত বছরেরও বেশি সময় ধরে কালীপুর রুদ্রপাড়া গ্রামের এই কুমার পরিবারগুলো মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন বংশ পরম্পরায়। প্রতি শীত মৌসুমে বেসরকারি দাতা প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া ঋণে তাদের সময়টা ভালো কাটলেও যখন বর্ষা চলে আসে তখনই এই ঋণ পরিশোধে হিমশিম খেতে হয় তাদের, শুধুমাত্র জ্বালানি এবং মাটির অভাবে। সরকারি সহায়তা থাকলে এই পরিবারগুলোর যেমন আর্থিক সচ্ছলতা আসতো, তেমনি তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হতো। সাইফুল রুদ্র, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। ভরা মৌসুম হলেও রাজধানীর বাজারে কমছে না শীতকালীন শাকসবজির দাম। একই চিত্র মাছ বাজারেও। তবে বিক্রেতাদের দাবি দাম বাড়েনি কোনোটিরই। এই অভিযোগ ক্রেতাদের স্বভাবগত বলেও মনে করছেন তারা। এদিকে বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের মাংসের দাম। পশু আমদানি কমে যাওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শীতের সকালে বাজারে ঢুকেই ডালা ভর্তি সতেজ সবজি দেখে নিঃসন্দেহে যে কারো চোখ জুড়িয়ে যাবে। তবে চোখের শান্তির সঙ্গে পকেটের সামর্থ্য অনেক সময় মিলছে না ক্রেতা সাধারণের। ভরা মৌসুমে যেখানে সবজির দাম থাকার কথা হাতের নাগালে, সেখানেই এখন সবজি কিনতে হচ্ছে অনেকটা হিসাব করে। গেল সপ্তাহের তুলনায় বাজারে টমেটো, শিম, বাঁধাকপি, ফুলকপি সহ শীতকালীন সব সবজিরই দাম বেড়েছে 3 থেকে 5 টাকা করে। বাড়তি দামের বাজার অনেকটাই অপ্রাসঙ্গিক ক্রেতাদের কাছে, যদিও তা ক্রেতাদের অভ্যাসগত বলে উড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। যে বাজেট করে আসে সেই বাজেট অনুযায়ী পয়সাটা থাকছে না, পয়সা বেশি লাগতেছে। আমদানি প্রচুর আছে, বাট দাম কম না, দাম অনেক। দাম কম লোকের বেশি, ভালো লোকের বেশি, এটা আগেরই অভ্যাস হয়ে গেছে। এদিকে মাংসের বাজারে মাত্র কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 30 টাকা, বিক্রি হচ্ছে 160 টাকা দরে। কেজিতে 20 টাকা বেড়ে গরু 420 আর 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 600 টাকা দরে। গ্রাম অঞ্চলে তো অনেক শীত, শীতের জন্য হাটঘাট হচ্ছে না, মাল ওদিকে আসে না, তাই আমরা হাটে গেলে মাল পাই না। এটার লেগে আর কেজির এখন 50 টাকা হয়তো একটু ঘাটতি। মাছের বাজারের চিত্র আলাদা নয়, সেখানেও ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। এই মুহূর্তে কিন্তু আসলে নদী নালা অনেক খাল বিল শুকিয়ে যাচ্ছে, মাছ বাজারে প্রচুর আমদানি হওয়ার কথা, দামটাও হাতে নাগালে থাকার কথা, কিন্তু বাজার প্রচুর দাম। আগে আরো বেশি ছিল, এখন কম। কেন? এখন মাছ সব ধরা পড়তেছে, সব বাজারে অ্যাভেলেবেল মাছ আছে, যার যেরকম সাধ্য সে সেরকম নেবে। এখন আগের থেকে মাছের দাম অনেক কম। মাসখানেকের মধ্যে সব ধরনের মাছের দাম আরো বাড়তে পারে বলেও জানালেন বিক্রেতারা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছর গড়ে 10 লাখ পর্যটক ভ্রমণ করেন এই কক্সবাজার। কিন্তু তাদের নিরাপত্তায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সামান্য উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয়। অন্যদিকে এ ব্যাপারে সরকারি উদ্যোগও অনেকটা দায়সারা। এই অবস্থায় ব্যবসায়ীদের দাবি গুরুত্বপূর্ণ স্পট সমূহে সিসি ক্যামেরা স্থাপনের। আর সংশ্লিষ্টরা বলছেন 16 স্পটে সিসি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া চলছে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে পাহাড়, ঝর্ণা, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিনের মতো স্পট। তাই সুযোগ পেলেই এখানে ছুটে আসেন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক। পর্যটনের ভর মৌসুমে এখন প্রতিদিনই আসছেন 30,000-এর অধিক ভ্রমণ পিপাসু। তাদের নিরাপত্তায় হোটেলগুলোতে রয়েছে সিসি ক্যামেরা ও নিরাপত্তা কর্মী। কিন্তু পর্যটকদের নিরাপত্তায় সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেই সিসি ক্যামেরা। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানে কোনো সিসি ক্যামেরা বসানো হয় নাই। সিসি ক্যামেরাটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নিরাপত্তাটা আরো বেশি জোরদার হবে। সরকারিভাবে যেই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেটা আমাদের কাছে এখনো খুব একটা সাফিসিয়েন্ট বলে মনে হয় না।
তাই ব্যবসায়ীদের দাবি গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি সরকারি উদ্যোগ বাড়ানোর। আইন প্রয়োগকারী সংস্থার এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্ব দেওয়া উচিত। একই সাথে অনেক গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু রাতে বাতি থাকে না, সেটাও একটা ভালো লক্ষণ নয়। অবশ্য ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, সৈকত এলাকার গুরুত্বপূর্ণ 16টি পয়েন্ট চিহ্নিত করে সিসি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া চলছে। এই ব্যাপারে আমরা ডিসি অফিস এবং মিনিস্ট্রির সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের পজিটিভ ইঙ্গিত দিয়েছে, তারা সিসিটিভি ক্যামেরা বসাবে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা গেলে এখানে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সময় সংবাদ, কক্সবাজার। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফুলের যে কয়েকটি স্টল রয়েছে সেখানে চোখে পড়ার মতো ভিড় ক্রেতা দর্শনার্থীদের। ঘর সাজাতে এসব ফুল ও ফুলদানির নতুনত্বে আকৃষ্ট হলেও কেউ কেউ বলছেন দাম কিছুটা বেশি। তবে বিক্রেতারা জানালেন এখনও বিক্রি নিয়ে সন্তুষ্ট নন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সূর্যমুখী থেকে শুরু করে বাহারি গোলাপ, টবে রাখা অর্কিড, জরি লাগানো ফুলের স্টিক আর ঝুলে পড়া বেলিজা, ফলজার, পাতাবাহার সাকুরা, দৃষ্টিনন্দন এমন সব ফুলের দেখা মিলছে বাণিজ্য মেলার কয়েকটি স্টলে। ঘরের সৌন্দর্য বাড়াতে এসব ফুলে মুগ্ধ হয়ে আসছেন দর্শনার্থীরাও, দেখছেন আর পছন্দের সঙ্গে দাম মিলিয়ে কিনছেন। টিউলিপ, বিভিন্ন ধরনের অর্কিড, কিছু আনকমন ফ্লাওয়ার দেখা যাচ্ছে, বাইরে কিছু ফুল দেখছি। যে শোপিসটা আমি কিনতে চাচ্ছি, আসলে এটার দাম একটু বেশি। দেখতে যদিও সুন্দর কিন্তু দামও অনেক বেশি। এটা যদি ঘরে সাজাতে দেয়, দেখ ঘরটা অনেক সুন্দর হয়ে ওঠে। ফুল কেনার জন্যই আসলে এসেছি। কালেকশনগুলো মনে হয়েছে গতবার থেকে এবার অনেক বেশি এবং ভালো। টপগুলো সুন্দর, কিন্তু প্রাইসটা গতবার থেকে এবার বেশি। এসব স্টলে টব সহ একগুচ্ছ গোলাপের দাম 230 থেকে 600 টাকা, সূর্যমুখী 280 থেকে 600, ফুললতার ওয়াল হ্যাঙ্গিং 200 থেকে 300 টাকা। আর কাঠ, ফাইবার, বাঁশ বা পাথরের কাজ করা এক একটি ফুলদানির দাম পড়বে 450 থেকে 1100 টাকা পর্যন্ত। ড্রাগন ফুল ছিল নতুন, তারপর ড্রাই স্টিক ছিল, লিলি ছিল, বিভিন্ন অনেক আইটেম আছে। অ্যালোভেরা খুব ভালো চলতেছে। ডালিয়া ফুল আছে, টিউলিপ ফুল আছে, লিলি ফুল আছে, অ্যান্থোনিয়াম আছে, কাশ ফুল আছে। 100 থেকে নিয়ে আমাদের কাছে 800-900 টাকা পর্যন্ত স্টিক আছে এক একটা। গতবার বিক্রি করছি চায়না সাইড স্ট্যান্ড বিক্রি করছি 150 টাকা, 200 টাকা বিক্রি করছে। এবার মনে হয় যে বিক্রি করতেছে 140। গত বছর হরতাল থাকা অবস্থা মোটামুটি ভালো সেল হয়েছে, এবার অর্ধেক সেল চলে আসছে। মেলার শেষ দিকে বিক্রি অনেকটাই বাড়বে এমন আশা বিক্রেতাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 15তম দিন আজ। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বাড়ছে বাণিজ্য মেলায়। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব। বাবু, সকাল থেকে কিন্তু আমি এই বাণিজ্য মেলার যে প্রাঙ্গণ সেখানে আছি এবং সকাল থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এবং ক্রেতার সমাগম আমি এখানে দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেই যে আজকে জুমার দিন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, জুমার আজান হয়ে গেল। তো জুমার আজান কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু দেখেছি যে যেহেতু আসলে জুমার সময়টিতে আসলে কিন্তু মানুষের বা ক্রেতা দর্শনার্থীর মেলা প্রাঙ্গণে আসার যে প্রবাহ সেটি কিছুটা কিন্তু এখন কম দেখা যাচ্ছে। তো সকাল থেকে আজকে আমরা দেখতে পেয়েছি যেহেতু সাপ্তাহিক ছুটির দিন হয় আসলে পরিবার পরিজন সহই আসলে মানুষজন এসেছেন। মূলত আসলে যে গৃহস্থালির পণ্য সামগ্রী এই সমস্ত দোকানেই কিন্তু আজকে বেশি দর্শনার্থীর ভিড় দেখা গেছে। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, যেহেতু আজকে আসলে বাণিজ্য মেলার মোটামুটি যে 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা তার অর্ধেক দিন প্রায় চলে গেল। এই শুক্রবারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রায় প্রতিটি দর্শনার্থীর হাটেই আসলে কিছু না কিছু পণ্য সামগ্রী কিন্তু আমরা দেখতে পেয়েছি। দর্শনার্থীরা যে প্রথম দিকে যেটি দেখা যায় সাধারণত যে দর্শনার্থীরা আসেন এবং ঘুরে ঘুরে দেখেন, শুধুই আসলে ঘুরে বেড়ান, স্টলগুলো দেখেন, পণ্য কেনার দিকে আসলে কিন্তু কিছুটা কম প্রবণতা দেখা যায়। কিন্তু আজকে কিন্তু চিত্রটা ভিন্ন। প্রতিটি দর্শনার্থী হাটেই কিন্তু আসলে দেখা যাচ্ছে কিছু না কিছু পণ্যের ব্যাগ তারা কিন্তু বহন করছেন এবং এখানে আসলে পরিবার পরিজন সহই তারা এসেছেন এবং এখানে পরিবারের যেসব পণ্য সামগ্রী আসলে প্রয়োজনীয় সেগুলোর প্রতি আসলে কিন্তু আগ্রহটি বেশি। এবং মেলায় কিন্তু শিশুরাও এসেছে এবং যেহেতু মেলায় বিনোদন কেন্দ্র আছে শিশুদের জন্য, সেখানেও কিন্তু বেশ ভিড় দেখা গেছে। তো আসলে সাপ্তাহিক ছুটির দিনে এই তৃতীয় শুক্রবারে আসলে এই সময়ে বাণিজ্য মেলায় ছিল এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। চলে যাচ্ছি পরের খবরে।
আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সকালে শরীয়তপুর শহরে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এ সময় সময় সংবাদ নিয়ে নিজেদের অনুভূতি জানাতে সেখানে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 5 বছরে সময় সংবাদ কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে তা জানতে চাওয়া হয় উপস্থিত দর্শকদের কাছে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান এবং খবর প্রচারের প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন দর্শকরা। এছাড়া বিভিন্ন দিক নির্দেশনাও দেন তারা, তুলে ধরেন নিজেদের মতামত। সময় টিভিতে আমরা কন্টিনিউ যেই জায়গায় যেটা ঘটে থাকে তো দেশের 64 জেলার খবরই আমরা আর কি সময় মতো শুনতে পাই। জেলার থেকে যদি কোনো নতুন প্রতিভা সৃষ্টির জন্য কোনো অনুষ্ঠান তারা সৃষ্টি করতে পারতো, নতুন প্রতিভা বের করে আনার জন্য, এটার জন্য আমি সময় টিভির কাছে দাবি জানাচ্ছি। যদি আরো একটু বিজ্ঞাপন কম দেয় তাহলে আরো ভালো হবে। খবরটাই সময় টিভিতে বেশি দেখা হয়, বিশেষ করে আমি খেলার খবরটা একটু বেশি দেখি। খবরের পরিবর্তে যদি আরো এক্সট্রা কোনো ছোটদের আয়োজন করা হতো তাহলে আরো ভালো হতো। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী শুরু হয়েছে লোকজ উৎসব ও কারুশিল্প মেলা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে। দুপুরে ফাউন্ডেশন চত্বরে এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। এ সময় লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ, জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা। মাসব্যাপী এ মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে মেলা মাঠে 172টি স্টলে হস্ত ও কারুশিল্প নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এরই মধ্যে মেলায় আসতে শুরু করেছেন দর্শনার্থীরাও। ফুল ফ্যামিলি নিয়ে এসেছি মেলাটা দেখার জন্য। অনেকদিন পর এসে অনেক ভালো লেগেছে বাচ্চাদেরকে নিয়ে এসে। আমি কখনো বায়োস্কোপ দেখিনি, জীবনের প্রথম দেখলাম, আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর শাড়ি উঠেছে, অনেক লোকজ জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে। এই বছরটা মনে হইতেছে আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে। দেশের বাইরের খবর। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলার ঘটনায় এখনও শঙ্কায় রয়েছে সেখানকার সাধারণ মানুষ। সন্ত্রাসীদের আস্তানা খুঁজে বের করতে জোর তৎপরতা চালাচ্ছে স্থানীয় পুলিশ। এরই মধ্যে আইএস জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে 3 জনকে। হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। জাকার্তায় সন্ত্রাসীদের সিরিজ হামলার পরের চিত্র। থমথমে রাস্তাঘাট, হাতে গোনা যে কজন রাস্তায়, তাদের চেহারায় আতঙ্কের ছাপ। রাত শেষে সকালেও একই অবস্থা। ভোর হতে না হতেই যেখানে মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়, সেখানে আজ সকালে পিনপতন নীরবতা। যেখানে হামলা হলো কাল আমার সেখানে যাওয়ার কথা ছিল। খবর শোনার পর দ্রুত আমি বাসায় চলে যাই। বিস্ফোরণ হওয়ার পর থেকেই মানুষ আতঙ্কিত। আমার যারা নিয়মিত ক্রেতা ছিল তারাও এই এলাকা ছেড়ে চলে গেছে। বৃহস্পতিবার শহরটির গুরুত্বপূর্ণ সারিনা এলাকায় প্যারিসের মতোই হামলা চালায় সন্ত্রাসীরা। আত্মঘাতী বোমা হামলা, গুলি বর্ষণে এক কানাডীয় পর্যটক সহ 2 বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন এক আলজেরীয়, অস্ট্রীয়, জার্মান ও ডাচ সহ অন্তত 20 জন। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় 5 হামলাকারীও। হামলার ধরন দেখে প্রথম থেকেই আইএসকে সন্দেহ করছিল সেদেশের নিরাপত্তা বাহিনী। 6 ঘন্টা পর দায়ভার স্বীকার করে নেয় জঙ্গি গোষ্ঠীটি। পরিস্থিতি এখন স্বাভাবিক। আমরা এরই মধ্যে জঙ্গি সন্দেহে 3 জনকে আটক করেছি। পরে ঘটনাস্থলে খোঁজ করে আরও 6টি বোমা উদ্ধার করা হয়েছে। আমি আমার প্রতিবেশী দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারাও তৎপর হয়ে ওঠে, কারণ জঙ্গি গোষ্ঠীটি সারা বিশ্বে অস্থিরতা সৃষ্টি করতে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করছে। জাকার্তার পুলিশ প্রধান আরও জানিয়েছেন, সন্ত্রাসীদের আস্তানা খুঁজে বের করার জন্য চলছে অভিযান। বাহরুন নাইম নামের এক ইন্দোনেশিয়ান নাগরিক হামলার মূল পরিকল্পনাকারী বলেও ধারণা করা হচ্ছে। বিবিসি বলছে, সেদেশের আইএস-পন্থী জঙ্গি সংগঠন ইন্দোনেশিয়ান মুজাহিদিন গ্রুপ এমআইটির এই নেতা বর্তমানে সিরিয়ায় রয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এই বিষয়ে ইন্দোনেশিয়ার গোয়েন্দা বাহিনীর সাথে যোগাযোগ করছেন তারা। আইএস জঙ্গি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তাই সারা বিশ্বের জন্যই এটি এখন হুমকি। ইন্দোনেশিয়ার সাথে আমার এ বিষয়ে কথা হয়েছে। আমরা জঙ্গিদের দমনে এক হয়ে কাজ করতে একমত হয়েছি। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এর আগেও ইসলামপন্থী জঙ্গিরা হামলা চালায়। 2000 থেকে 2009 সাল পর্যন্ত জঙ্গিদের 6 দফা হামলায় প্রায় 250 মানুষ প্রাণ হারায় সেখানে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। খুলনায় 4 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
ওয়ার্ল্ড টি-20 ও এশিয়া কাপকে সামনে রেখে জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। তাই জয়ের পাশাপাশি সেরা কম্বিনেশনটাও খুঁজে পেতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে ওয়ার্ল্ড টি-20-র জন্য আদর্শ কম্বিনেশন পেতে চায় জিম্বাবুয়েও। আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। শেখ আবু নাসের স্টেডিয়ামের সঙ্গে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দু দলের জড়িয়ে আছে অনেক মধুর স্মৃতি। সময়টা ২০০৬ সালের ২৮ নভেম্বর। এই স্টেডিয়ামে ক্ষুদ্র সংস্করণে প্রথমবারের মতো পা রেখেছিল দুদল। সেবার জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে শুভ সূচনা করেছিল টাইগাররা। প্রায় ৯ বছর পর আবারও সে একই মঞ্চে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তবে এবারের চিত্রটা একটু আলাদা। সংবাদ সম্মেলনে দুদলের অধিনায়কের হাতেই শোভা পাচ্ছে সিরিজের ট্রফি, কিন্তু ট্রফি জয়ের সঙ্গে মাশরাফিদের কাছে সিরিজটা গুরুত্ব পাচ্ছে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র প্রস্তুতির মঞ্চ হিসেবে। ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে এশিয়া কাপের পর মার্চে ভারতে ওয়ার্ল্ড টি-20-র বাছাই পর্বের বাধা পেরোতে হলে প্রস্তুতিটা খুব দরকার। তাই সেরা কম্বিনেশনের খোঁজে বেশি মনোযোগী হাথুরু সিংহের দল। ছেলেরা যেভাবে ব্যাটিং করছে এবং বোলিং করছে, ইনশাল্লাহ এভাবে করতে পারলে আমার কাছে মনে হয় যে আমরা ভালো কিছু করবো। বাট এট দ্য সেম টাইমে ইন্টারন্যাশনাল ম্যাচ, যে একটা ম্যাচ প্রেশার তো থাকেই। এই ফরম্যাটের অনেক কিছু আছে যে আমাদের ট্রাই করার ব্যাপার আছে, অথবা কিছু জায়গা অবশ্যই আমরা চেষ্টা করছি কম্বিনেশনটা ঠিক রেখে করার। প্রায়োরিটি প্রথম হচ্ছে জয়টাই, তারপরে অবশ্যই আমাদের ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। দলে আদর্শ কম্বিনেশন আনতে প্রথম ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে বেশ কটি পরিবর্তন। খুলনা শহরের আলো বাতাসে বড় হয়ে ওঠা উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের অভিষেক হতে পারে এই ম্যাচের মধ্য দিয়েই। এছাড়াও একাদশে থাকতে পারেন শুভাগত হোম। তবে এ দুজনের চেয়ে বিপিএল এর বিষয়ে আবু হায়দার রনির সেরা একাদশে থাকার সম্ভাবনা একটু বেশি। অন্যদিকে একই সময় অভিষেক হলেও টি-20-তে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। বাংলাদেশ যেখানে ৪৬ ম্যাচে জয় পেয়েছে ১৩টিতে, জিম্বাবুয়ের জয় সেখানে মাত্র ৮ ম্যাচে। তার উপরেই তো কদিন আগে আরব আমিরাতে আফগানিস্তানের কাছে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে চিগুম্বুরার দল। ওয়ানডে সিরিজ হেরে ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ ১০ থেকেও ছিটকে গেছে তারা। তাই বিপর্যস্ত জিম্বাবুয়ে খুঁজছে চমৎকার কম্বিনেশন। টি-20 আসরের জন্য এই সিরিজে দলে অনেক পরিবর্তন করে দেখবো আমরা। মোট কথা কম্বিনেশনের জন্য আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে জয়টা বেশ প্রয়োজন আমাদের। নিজেদের সেরাটা দিয়ে জয় নিশ্চিত করাটাই বড় বিষয় আমাদের জন্য। দু দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫ বারে দেখায় ৩ বারে জিতেছে মাশরাফিরা, ২ জয় জিম্বাবুয়ের। তবে মাশরাফিদের একটু সতর্ক থাকতেই হবে, কারণ শেষ ম্যাচে যে মিরপুরে বাংলাদেশকে হারিয়েছিল চিগুম্বুরারা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। এই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। যে দল জয় পাবে তারই নিশ্চিত হবে সেমিফাইনাল। আর ড্র করলে আসবে গোল ব্যবধান ও সমীকরণের জটিলতা। নেপাল কোচ জানালেন, ঘরের মাঠে বাংলাদেশ এগিয়ে থাকলেও জয় দিয়ে সেমিফাইনালে উঠতে চান তারা। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় বাংলাদেশ। গ্যালারি বা টেলিভিশন সেটের সামনে খুব বেশি দর্শকের আগ্রহ না থাকলেও মাঠের খেলায় জমে উঠেছে বঙ্গবন্ধু গোল্ড কাপ। আর এ গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যায় উপরের ৩ দলের লড়াই কতটা তীব্র। আর এই কঠিন সমীকরণ মাথায় রেখেই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এক জয় আর এক ড্র নিয়ে গোল ব্যবধানে এই গ্রুপের শীর্ষেই আছে স্বাগতিক বাংলাদেশ। কোচ মারুফুল হক জানালেন, শুধু সেমিফাইনাল না, দলের লক্ষ্যটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আর নেপালকে হারানোর পথটা বাতলে দিলেন সোজা ভাষায়। যেহেতু কালকের ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত হয়নি এবং যেহেতু একটা ম্যাচ বাকি আছে, অবশ্যই আমরা চাইবো যে গ্রুপ চ্যাম্পিয়নের সুযোগ যেহেতু আছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে, জিতার জন্যই নামবো ইনশাল্লাহ। একটাই পরিকল্পনা ছিল, ডিফেন্স কম্প্যাক্ট রেখে গোল করতে হবে। সাফের আগে প্রীতি ম্যাচে দু দলের শেষ দেখা হয়েছিল, সেখানে দাপট দেখিয়েও ১-০ গোলে হেরে যায় নেপাল। সাফ সুজুকি কাপে দু দলই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। তবে আত্মবিশ্বাসী নেপাল কোচ, বাংলাদেশকে হারিয়ে সেমিতে ওঠার লক্ষ্য তার। আর অধিনায়ক বিরাজ মহারজনের লক্ষ্যটা আরো বড়, বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে খেলতে চান তারা। ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তবে আমাদের লক্ষ্যটা বড়। বাংলাদেশের দুর্বল দিকগুলো বের করে জয় দিয়ে সেমিতে উঠতে চাই আমরা। দক্ষিণ এশিয়ায় নেপাল অন্যতম সেরা দল। আমি মনে করি নেপাল ফাইনাল খেলার সামর্থ্য রাখে, দল সেভাবেই খেলবে। দু ম্যাচ শেষে দু দলের ভান্ডারে 4টি করে পয়েন্ট। আর নেপাল আর বাংলাদেশের শেষ 5 দেখায় সমান পরিমাণ জয়, ড্র 1টিতে। তবে এবারের লড়াইয়ের গুরুত্বটা অনেক বেশি। জিতলেই সেমিফাইনাল, আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এবার মৌলভীবাজারের বাইক্কা বিলের সৌন্দর্য নিয়ে রিপোর্ট।
প্রতি বছরের মতো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজারের হাইল হাওরের বাইকাবিল। জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সংকটে একসময় বিপর্যয়ের মুখে পড়লেও সরকারি সহায়তায় আবারও ঘুরে দাঁড়িয়েছে বিলটি। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পালকে ভর দিয়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে নানা প্রজাতির নাম না জানা হাজারো পাখি এখন ভিড় করছে হাইল হাওরের বাইকাবিলে। পাখির কলকাকলি আর ডানা ঝাপটানোর শব্দ যেন সৃষ্টি করেছে এক অন্য পরিবেশ। এছাড়া জলজ নানা লতাগুল্ম আর লাল সাদা শাপলায় মোহনীয় হয়ে উঠেছে গোটা হাওর এলাকা। পাখি, মাছ বা আরো অন্যান্য অনেক কিছুই দেখলাম, দেখে ভালো লাগে। সরকারের চেষ্টা যদি আরো এটা উন্নত হয় তাহলে আমরা এই জীববৈচিত্র্যগুলো দেখতে পাবো এবং আমাদের পরবর্তী প্রজন্মের যারা আমাদের ছোট ছোট ভাই বোন রয়েছে তাদের জন্য এই দেখার সুযোগটা আরো ভালো হবে। প্রাকৃতিক নানা প্রতিকূলতার পরও বারবারই ঘুরে দাঁড়িয়েছে বাইকাবিল, যা এখন রূপ নিয়েছে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে। এই বছরে কিছু মানে হেভি শাওয়ার হওয়ার কারণে আমাদের কিছু অ্যাকোয়াটিক ভেজিটেশন নষ্ট হয়েছে, যার কারণে পাখি আবার আসা শুরু করছে এবং পাখি নিরাপদ আবাসস্থল হিসেবে এই বাইকাবিলকে বেছে নিয়েছে। 2003 সালে ভূমি মন্ত্রণালয় বিলুপ্ত প্রজাতির মাছের বংশ রক্ষার্থে হাইল হাওরের 3টি বিলের সমন্বয়ে 170 হেক্টর আয়তনের জলাভূমিকে একটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে 51তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। সমবেত দেশ বিদেশের লাখো মুসল্লি। স্বাধীনতা বিরোধীদের ইন্ধনেই ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, অভিযোগ সংস্কৃতি কর্মীদের। দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান। ডাক্তারের ভুল চিকিৎসায় শেষ নেই ভোগান্তির, অদক্ষতার উদাসীনতায় অর্থ ব্যয়ের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। নৈতিক শিক্ষার আওতায় আনার তাগিদ। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম নির্ধারণে বিনিয়োগ সংখ্যা, সুদের হার কমানোর তাগিদ। এই লক্ষ্যমাত্রায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। এবং বছরের 10 লাখ পর্যটক এলেও কক্সবাজার সমুদ্র সৈকতের নিরাপত্তায় সরকারি উদ্যোগ দায়সারা। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের তাগিদ ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।